টেকিং দ্য লিড অ্যান্ড বটলিং দ্য ম্যাচ, জামশেদপুরের ক্ষেত্রে যেটা হয়েছিল ওড়িশা ম্যাচের ক্ষেত্রেও ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তাই হলো। এবং এই রেজাল্টটা ওড়িশাকে একটা ভীষণভাবে কিন্তু বুস্ট দিল, যেহেতু টপ পজিশনটা হোল্ড করলো। নিচে মুম্বাই সিটি এফসি রয়েছে, তারা পরের ম্যাচটা জিতলেও ওড়িশাকে টপকাতে পারছে না। হ্যাঁ, একমাত্র মোহনবাগান রয়েছে, তারা পরপর দুটো ম্যাচ জিতলে, অর্থাৎ ওড়িশার সমসংখ্যক ম্যাচ খেলে এবং সেখানে দুটো ম্যাচ থেকে 3-3-6 পয়েন্ট তুলে একমাত্র মোহনবাগানই রয়েছে যারা ওড়িশাকে টপকাতে পারে, এবং সেটাও জাস্ট 1 পয়েন্টে। তো কোথাও ওড়িশার জন্য ভীষণভাবে একটা দরকারি 3 পয়েন্টের ম্যাচ, যেটা ইস্টবেঙ্গলের জন্য অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল। টপ সিক্সকে যদি টার্গেট করার এখানে ভীষণ বড় একটা প্রায়োরিটি থাকতো, তাহলে কোথাও আজকে ইস্টবেঙ্গলকে 3 পয়েন্ট নিয়ে মাঠটা ছাড়তে হতো। এবার এখানে দেখো অনেক অনেক কথা উঠে আসতে পারে, পেনাল্টিটা নিয়ে কথা উঠেও আসতে পারে, বা যেভাবে রেফারিং ডিসিশন ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলের পরপর বিপক্ষে গেছে, কোথাও খেলাটা যে পেশে হওয়া দরকার ছিল বা যে একটা মোবিলিটি থাকা দরকার ছিল মাঠের মধ্যে, সেটা বিভিন্ন রেফারিং ডিসিশনের মাধ্যমে ভণ্ডুল হয়েছে আমি বলবো, সেই ব্লান্ডার আমরা দেখেছি। আর 23 তারিখের ভিডিও করে আমি কথা দিয়েছিলাম যে না, রেফারিং নিয়ে আমি আর ইন ডিটেলসে কিছু বলবো না। তবে হ্যাঁ, যেহেতু একটা কোথাও পেনাল্টি পাইয়ে দেওয়া বা একটা গোল হয়ে যাওয়া একটা টিমের জেতা, সেটা শুধুমাত্র সেই টিমটাকে 3 পয়েন্ট দিল বা অপোনেন্টে যে ছিল তাকে 0 পয়েন্ট দিল, তাকে হারালো, এটা না। লিগ টেবিলের যে অবস্থা রয়েছে, লিগ টেবিলের যে সিচুয়েশন রয়েছে, সেখানেও কিন্তু ভীষণভাবে একটা এফেক্ট ফেললো। তো ওভারঅল যে লিগের অবস্থা, সেই লিগের অবস্থাতে কিন্তু এই রেফারিংয়ের যে একটা বিরাট বড় ভূমিকা থাকছে, যে কে কোন পজিশনে থাকবে, কে কোন পজিশনে শেষ করবে, কে চ্যাম্পিয়ন হবে, আবার যখন রেলিগেশনস এসে যাবে তখনও যদি এই জিনিস চলতে থাকে, যদি টেকনোলজি না আসে, তাহলে কে রেলিগেটও হবে, সেটাও হয়তো এই রেফারিং ডিসিশনের মাধ্যমে ঠিক হয়ে যাবে। তো মাঝে মাঝে মনে হয় যে এটা সত্যিই কি রেফারিরা এত জেনে বুঝে ভুলটা করছে, মানে তাদের যে অপদার্থতা রয়েছে বা অযোগ্যতা রয়েছে সেখান থেকে প্রতি ম্যাচে এই ধরনের ভুলগুলো হচ্ছে, না কোথা থেকেও এই জিনিসগুলো ডাইরেকশনস দেওয়া থাকে যে এইভাবেই পুরো ব্যাপারটাকে করতে হবে, অর্থাৎ আগে থেকে সব কিছু ঠিক করা থাকে। তাহলে যদি সেটা হয়, তাহলে অবশ্যই বলবো যে যারা ডিজার্ভিং অনেক বেটার গেম খেলছে, তারা কিন্তু লিগ শিল্ড পাওয়া থেকে অনেকটা দূরে থেকে যাবে। অবশ্যই আমি এখানে মেন করতে চাইছি মোহনবাগান এবং মুম্বাই, যারা একটা ট্রিমেন্ডাস রানের মধ্যে রয়েছে এবং যেখানে রেফারিং যে বিভিন্ন ডিসিশন রয়েছে সবসময় যে এই দুটো টিমের পক্ষে অলওয়েজ যাচ্ছে, এটাও এইবারে কিন্তু কেউ জোর দিয়ে বলতে পারবে না। তো সেই দিক থেকে দেখতে গেলে ওভারঅল যা কিছু বলার রয়েছে এই ম্যাচটা নিয়ে অবশ্যই কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে স্টার্টিং 11, দেখো আমি যেটা বলেছিলাম প্রিভিউতে কালকে, যে ওড়িশার যেটা হতে পারে সেটাই কিন্তু অলমোস্ট হয়েছে। প্রিন্সটনই স্টার্ট করেছিল, আমি একদম ফাইনাল মোমেন্টে বলেছিলাম যে হয়তো প্রিন্সটনের পরিবর্তে আমি লেনিকে দেখতে পারি, বাট ঠিক আছে, প্রিন্সটনের ওপরে ভরসা কোচ লোবেরা তিনি রেখেছিলেন এবং প্রিন্সটন একটা গোলও করেছে। সেই গোলের ক্ষেত্রে প্রিন্সটনের কতটা ভূমিকা রয়েছে এবং কতটা ইস্টবেঙ্গল ডিফেন্সের ভূমিকা রয়েছে অবশ্যই পরে কথা বলছি। কিন্তু আমি বা আমার মতো হয়তো অনেকেই সারপ্রাইজড হয়েছিল সন্ধ্যে 6:30টার সময়, বা হয়তো তার আগে যারা জানতে পেরেছিলেন ইস্টবেঙ্গলের লাইন আপটা নিয়ে, যে ইস্টবেঙ্গলের লাইন আপটাতে প্রচুর চমক ছিল, ডিফেন্সে, মাঝমাঠে, ফরওয়ার্ডে, পুরো জায়গাটাতে চমক ছিল। সেই চমকের কিছু কিছু তো ক্লিক করেছে, বাট আমি বলবো যে ম্যাক্সিমামটা কিন্তু ক্লিক করেনি। কেন? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মাঝ মাঠে যে জায়গাটা ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট জোন, সেই ডিফেন্সিভ মিডফিল্ডে কেন অজয় ছেত্রী? মানে তুমি যদি কন্টিনিউয়াসলি প্রতি ম্যাচে এরকম জাস্ট ফাউলের মোটিভ নিয়ে ট্যাকেল করতে যাও, তাহলে তোমার কেরিয়ারে একটা বিরাট বড় কিন্তু বাধা সেই জিনিসটা এসে হয়ে দাঁড়াবে, যে আলটিমেট এই প্লেয়ারটাকে আমি পরবর্তীকালে সুযোগ দেবো কি না, বা আমার যদি ওই মানের আরেকটা প্লেয়ার থাকে, ওই পজিশনে আরও দুটো প্লেয়ার থাকে, তাদের নিয়ে ভাবনা চিন্তা কিন্তু যে কোনো টিমের কোচ করবেন। এবং এইভাবে অজয় ছেত্রী যদি নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে চায়, সেটা অজয়ের জন্য কিন্তু একদমই ভালো না। আজকে এরকম একটা ভাইটাল ম্যাচ, এবং যখন অপোনেন্টে জাহুর মতো একটা প্লেয়ার রয়েছে যে পুরো পুরো মাঠটাকে স্ক্রিন করে, প্লেয়ারদেরকে স্ক্রিন করে, বল বাড়াতে জানে, খেলাতে জানে, অন্ততপক্ষে গোটা ম্যাচ জুড়ে ফ্রি রোল ছিল, যতক্ষণ না সৌভিক এসেছে ততক্ষণ জাহুর ওপর খুব একটা প্রেসার ছিল না। তার সাথে দিয়েগো মরিসিও, রয় কৃষ্ণা, ইশাকার আলতে, এত এত ক্রিয়েটিভ প্লেয়ার, তার সামনে দাঁড়িয়ে অজয় ছেত্রী যে খুব একটা এফেক্টিভ একবারের জন্য হয়ে উঠেছে, এটা কেউ জোর দিয়ে বলতে পারে না। কোনো অন্ধ ইস্টবেঙ্গল সমর্থক, মানে যে ইস্টবেঙ্গলের প্রতি অন্ধ যার ভালোবাসা রয়েছে, সেও বলতে পারে না যে অজয় ছেত্রী কোথাও ভালো কিছু করেছে। তো তাকে পরিবর্তন করেও সৌভিক চক্রবর্তীকে আবারও নিয়ে আসতে হয়, যেটা সৌভিক শুরু থেকে থাকলে হয়তো অনেক বেশি ব্লকিং ইস্টবেঙ্গল মাঝমাঠের ওই জন্য করতে পারতো। এবং অবশ্যই ভিপি সুহেরের ইনক্লুশন, মানে সেই একই রকমের একটা প্লেয়ার, তুমি ক্রিয়েটিভ প্লেয়ার, তুমি আপফ্রন্টের একটা প্লেয়ার, তুমি ফরওয়ার্ডের প্লেয়ার, বাট তুমি ডিফেন্সে নেমে আসছো, বাজে কিছু ফাউল করছো, বক্সের মধ্যে ফাউল করে দিচ্ছ, রেফারি দেখছে না, সেটা একটা অন্য ব্যাপার, বাট তুমি ফাউল করে দিচ্ছ, হয়তো শর্ট ফাউল ছিল। এবং এবং ম্যাচেটা যেভাবে শুরু হলো, যেটা নিয়ে সবচেয়ে বেশি হয়তো আজকে কথা হতে পারতো ম্যাচের শেষে, যে 32 সেকেন্ডে বিষ্ণুর একটা গোল, এবং সেই গোলটা এই সিজনে আইএসএলের সব থেকে ফাস্টেস্ট গোল, এবং যদি
ওভারঅল হিস্ট্রি ঘাঁটা হয় আইএসএল এর, ইন্ডিয়ান সুপার লিগের হিস্ট্রিতে এটা 5 নম্বর জায়গাতে থাকবে, 5th পজিশনে থাকবে ফাস্টেস্ট গোল স্কোরিংয়ের ক্ষেত্রে। এবং যে 5জন প্লেয়ার এই টপ 5-এ রয়েছে তার মধ্যে দ্বিতীয় ভারতীয় প্লেয়ার হিসেবে কিন্তু বিষ্ণু থাকবে। এর আগে জেরি রয়েছে, জেরি মাওমিং থাঙ্গা জামশেদপুরের জার্সিতে রয়েছে 2017-18 সিজনে। এবং সবথেকে ফাস্টেস্ট গোল কিন্তু রয়েছে মোহনবাগানের হয়ে করা ডেভিড উইলিয়ামসের, এবং সেই লিস্টে ক্লেইটন সিলভাও রয়েছে, তারও একটা ফাস্টেস্ট গোল রয়েছে, মোস্ট প্রবাবলি 25 সেকেন্ডের মধ্যে গোল করেছিল বেঙ্গালুরু জার্সিতে। তো এই গোলটা নিয়ে বা ওর যে মুভমেন্ট ছিল, একা বলটা খুব অসাধারণ রিসিভ করেছে, সেখান থেকে ড্রিবল করেছে, 2-3 জনকে কাট করেছে, ভেতরে ঢুকে শট নিয়েছে, এই গোলটা নিয়ে তো কথা হতে পারতো। ইস্টবেঙ্গল যদি পজিটিভলি ম্যাচটা শেষ করতো তাহলে গোটা ম্যাচ নিয়ে কতটা কথা হতো, বা ওড়িশাকে রুখে দেওয়া, হারিয়ে দেওয়া, এই নিয়ে কতটা কথা হতো, তার চেয়ে অনেক বেশি কথা হতো বিষ্ণুরায় যে গোলটা নিয়ে। একটা ব্রিলিয়েন্ট 16 গোল আমরা দেখলাম, সেটাও এত কুইক, এবং এবং সেটা কোথাও পুরোপুরিভাবে ঢাকা পড়ে গেল পরবর্তী ক্ষেত্রে যখন ওড়িশা আস্তে আস্তে অ্যাটাকটা বিল্ড করতে শুরু করে। এবং কালকের প্রিভিউতেই বলেছিলাম যে অপোনেন্ট টিম যখন এত পরিমাণে হাই প্রেসিং খেলবে, তুমি যদি লো ব্লক খেলা একবার শুরু করে দাও, একটা সময়ের পর কিন্তু সেই লো ব্লকটাই তোমাকে ভোগাবে। হ্যাঁ, আমি যদি পেনাল্টির প্রসঙ্গে আসি তাহলে অবশ্যই সেটা ভীষণভাবে একটা বড় রকমের প্লে অ্যাক্টিং ছিল, একটা ডাইভ দিয়েগো মরিসিও মেরেছিল। বাট তার আগে যে ট্যাকেলটা হয়েছিল, যে ট্যাকেলটা রাকিব করেছিল, বা যে ট্যাসেলটা চলছিল বল নিয়ে, সেখানে রাকিবের যে ডিফেন্সিভ পুওর এটা রয়েছে, মানে ভিশনটা রয়েছে, সেই ভিশনটা কিন্তু পরিষ্কারভাবে সামনে এসেছিল। মানে ওই জায়গাতে একজন ডিফেন্ডার কোনোভাবে একজন ফরওয়ার্ডকে শট নিতে দেবে না। এবার দেখো রাকিবের যা শরীরের অবস্থা, রাকিবের যা ফিজিক কোয়ালিটি, বা রাকিবের যে ডিফেন্সিভ কোয়ালিটি রয়েছে, তার সামনে দিয়েগো মরিসিও যখন আসবে, সে অবশ্যই প্রথম চেষ্টা করবে যে তার বডি দিয়ে ডিফেন্ডারকে কাটাতে, সেকেন্ড যদি না হয় স্কিল দিয়ে, আর থার্ড যদি না হয় যে আপাতত যা অবস্থা রয়েছে ম্যাচের, তার আগে 2-1বার প্লে অ্যাক্টিং করেছিল মরিসিও, কাজের কাজ হয়নি। বাট থার্ড টাইমে কিন্তু হয় না যে বারবার তিনবার গিয়ে লাকি হয়ে যায়, সেটা কিন্তু মরিসিওর ক্ষেত্রে হলো। এবার এটা অনেকে বলবে যে দেখো সুপার কাপে তো এরকম হয়েছিল, এটা হয়েছিল, লোবেরা তার জন্য এখনও কান্নাকাটি করে। আজকের ম্যাচের শেষে বোধহয় লোবেরা আর কান্নাকাটি করবে না, কারণ তার টিম এক তো টপ পজিশনে মোটামুটি জায়গা শক্তপোক্ত করলো, এবং ইস্টবেঙ্গলকে এই সিজনে 3 নম্বর মিটে এসে হারাতে সক্ষম হলো। তো কোথাও এগুলো না জাস্টিফিকেশন হতে পারে না যে ও সুপার কাপে হয়েছিল বলে আবারও এই ক্ষেত্রে হতে হবে। সেটাই তো আমরা প্রশ্ন তুলি, সেটাই তো বারবার কথা বলি যে এই রেফারিং আমাদেরকে আর কতদিন বয়ে নিয়ে বেড়াতে হবে, এই ধরনের ব্লান্ডার ডিসিশনসগুলো কতদিন বয়ে নিয়ে বেড়াতে হবে। কারণ আজকের এই ডিসিশনটা, এই যে পেনাল্টি পাইয়ে দেওয়াটা, এটা হয়তো ওড়িশাকে জিতিয়ে দিল, ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল, বাট তার থেকেও বেশি কিন্তু এফেক্ট কোথাও এসে গেল লিগ টেবিলের ওপর। আজকে এই ম্যাচটা যদি ড্র হতো তাহলে ওড়িশার উপর একটা প্রেসার থাকতো, তাহলে পরবর্তী ম্যাচে পজিটিভ পয়েন্টে মোহনবাগান, মুম্বাই, তারা কোথাও ওড়িশাকে টপকে যাওয়ার একটা ভীষণ বড় রাস্তা খুঁজে পেত। তো সেই জায়গাতে আমার যেটা পার্সোনালি মনে হয় যে এরকম করে জোর করে রেফারিং ডিসিশনস দিয়ে যদি ম্যাচের রেজাল্টটাকে আমি চেঞ্জ করে দিই, যদি লিগের যে পজিশন রয়েছে সেটাকে আমি কন্ট্রোল করে দিই, তাহলে ওভারঅল এই একটা সিজনের তো কোনো মানে হয় না। যেখানে আমরা বারবার বলছি এই সিজনটা কোথাও কম্পিটিটিভ টাফ একটা সিজন, হয়তো 22 নম্বর ম্যাচ উইকে বা 21-22 নম্বর ম্যাচ উইকে গিয়ে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি লিগ শিল্ড পাচ্ছে কারা, চ্যাম্পিয়ন হচ্ছে কারা, কারণ তারাই তো চ্যাম্পিয়ন হবে। আইএসএল কাপ যেটা, সেই কাপটার সেইভাবে কোনো ভ্যালু নেই যেই জিতুক না কেন। তো এই জিনিসগুলো না কোথাও ফুটবল ফ্যান হিসেবে কোথাও আমাদের বারবার ধাক্কা দেয়, কোথাও আঘাত দেয়, এবং মনে হয় যে আমরা কেন খেলাটা দেখছি, কিসের জন্য দেখছি। যদি এই জিনিস চলতে থাকে তাহলে একটা সময়ের পর যে ফ্যান্সরা রয়েছে তারা সেইভাবে ইন্টারেস্ট দেখাবে না। তো রেফারিং ডিসিশন জঘন্য হয়েছে, সেটাকে যদি আমি একপাশে সরিয়ে রাখি, তারপর যে ঘটনাটা ঘটেছে সেকেন্ড হাফে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের বাজে ডিফেন্স। দেখো বারবার করে তোমার ডিফেন্সের উপর যখন প্রেসার পড়ছে, সেই প্রেসারকে কাটাতে গেলে তোমাকে অ্যাটাকে যেতে হবে। হ্যাঁ, সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল অনেক বেটার অ্যাটাক করেছে, ফার্স্ট হাফের থেকে অনেক ভালো কিছু চান্স ক্রিয়েট করেছে, নিজেদের মধ্যে যে কমিউনিকেশন রয়েছে সেই কমিউনিকেশন ফেলিওরের জন্য হয়তো গোল তুলে নিতে পারেনি, লিড নেওয়ার একটা চান্স ছিল, 2-1 এগিয়ে যাওয়ার চান্স ছিল, সেটা হতে পারেনি। বাট ডিফেন্সের ওপর যখন প্রেশার আসছে, যেখান থেকে ওই ফ্রি কিক না, কর্নারটা, যেখান থেকে কর্নারটা ইস্টবেঙ্গল কনসিড করলো, সেই জায়গাতে আমার মনে হয় যে একটু ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ঠিকঠাক থাকলে, বা একটু ডিফেন্সিভ ব্রেনটা আর একটু বেটার হলে ওটা কর্নারের দিকে যায় না। অনেকটা সুযোগ ছিল বলটাকে মাঠের দিকে ক্লিয়ার করা যেত, বা আউটে মানে থ্রো ইনের জন্য ক্লিয়ার করা যেত। ওই জায়গা থেকে তুমি যখন ওড়িশাকে সেট পিসটা পাইয়ে দিচ্ছ রাদার তোমার ডিফেন্সিভ এররের জন্য, তখন তো পানিশমেন্ট হবেই। এবং একটা প্লেয়ারকে যখন মার্ক করতে হয় বক্সের মধ্যে, সেই মার্কিংয়েও কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স ওই জায়গাতে ফেল করেছে। প্রিন্সটন যে জায়গা থেকে অন্ততপক্ষে পাটা বাড়িয়েছে, অবশ্যই ওই গোলটা নিয়ে কথা হতে পারে যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি। প্রথমে ওড়িশা পোস্ট করে দেয় যে জাহুর ডিরেক্টলি হয়ে যায়, অপোনেন্টের প্লেয়ারের পায়ে লেগে জাহুকে গোল ওড়িশা দিয়ে দেয়।
এখানে আইএসএল গোল দিয়ে দেয় প্রিন্সটন রেবেলোকে, বাট বারবার রিপ্লেতে দেখে আমার যেটা মনে হয়েছে যে প্রিন্সটনের পায়ে লেগেছে, তারপর যেটা মেন হয়েছে যে ভিক্টর ভাসকুয়েজের যে পায়ের পেছনের অংশ সেই জায়গাতে লেগে বলটা ডিফ্লেক্ট হয় এবং গোলে পৌঁছে যায়। তো এই ধরনের যদি ডিফেন্সিভ এরর থাকে, যখন তুমি ম্যান মার্কিং করছো, যখন তুমি বলটাকে কোথাও ক্লিয়ারেন্সের জায়গাতে রয়েছে বাট সেটা গোলের দিকে চলে যাচ্ছে, তখন তখন এই ধরনের ঘটনাই ঘটে, তখন এই রেজাল্টই তোমাকে কোথাও নিয়ে বাড়ি ফিরতে হবে। তো কোথাও আমি বলবো যে একটা হাফে যদি ইস্টবেঙ্গলের এগেনস্টে রেফারিং থেকে থাকে, তাহলে আরেকটা হাফে ইস্টবেঙ্গলের এগেনস্টে নিজেদের যে ডিফেন্সিভ কী বলবো ইনঅ্যাবিলিটিসগুলো রয়েছিল বা ডিফেন্সিভ যে ফেলিওরগুলো রয়েছিল সেটা কোথাও বাধা হয়ে দাঁড়ালো। বাট হ্যাঁ, ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে চেষ্টা করেছে, ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে অনেকটা কামব্যাকের রাস্তা খুঁজে পেয়েছিল, বেশ কিছু ভালো ভালো শট নিয়েছিল, বাট কোথাও যে গোল করাটা বা নিজের লিডটাকে সময় মতো বাড়িয়ে নেওয়া বা গোলটা খাওয়ার পরে ইকুয়ালাইজারটা নিয়ে আসা, সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল ফেল করেছে। মাঝমাঠে যেটা মেন প্রবলেম হচ্ছে যে বলটা হোল্ড করার প্লেয়ার থাকছে না, সেইভাবে যে কম্বিনেশন, সেইভাবে যে কমিউনিকেশন সেটা হচ্ছে না। উইং দিয়ে খুব একটা আমরা এফেক্টিভ ইস্টবেঙ্গলকে দেখছি না, যতটা শুরুর দিকে মনে হয়েছিল যে নন্দা অ্যান্ড মহেশ থাকা মানে অনেক বেশি উইং প্লে হবে, সেই জায়গাটা হচ্ছে না। মহেশ অত্যধিক তাকে ভেতরের দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাকে অনেক বেশি নাম্বার 10 পজিশনে খেলানো হচ্ছে, একটু ভেতর থেকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে মহেশ কিন্তু নিজের খেলাটা অলমোস্ট ভুলে যাচ্ছে। আমার মনে হয় এই করে যে জিনিসটা হবে যে যখন টোটাল সিজনটা শেষ হবে, সেই সিজনটাকে যখন পুরো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা টিম যখন রেকটিফিকেশনের রাস্তায় বসবেন যে কী কী ভুল হয়েছে, সেই ভুলের মধ্যে একটা স্ট্র্যাটেজির যে বিরাট বড় ভুল থেকে যাচ্ছে নিজের মানে টিমটাকে সাজানোর ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু পয়েন্ট আউট হবে। অপোনেন্টকে রিড করার স্ট্র্যাটেজি সবসময় ক্লিক নাও করতে পারে, বাট আমার টিমের মধ্যে কী কী স্ট্রেংথ রয়েছে, আমার টিমে প্লেয়ারদের কী কী স্ট্রেংথ রয়েছে, তারা কোন কোন পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা রিড করতেও যদি আমি ফেল করে যাই, তাহলে কখনোই আমি এক্সপেক্ট করতে পারিনি যে রেজাল্ট আমার ফরে আসবে। তো সেটা কোথাও ইস্টবেঙ্গল সিজনের শেষে রিভিউ করতে গিয়ে বুঝতে পারবে হয়তো, বাট কোথাও এই জিনিসগুলো ইস্টবেঙ্গলকে কিন্তু পেছনের দিকে ঠেলে দিচ্ছে। টপ 6-এর রাস্তা ভীষণভাবে কঠিন হয়ে যাচ্ছে, সেটা কতটা পসিবল আর আগামী দিনে থাকবে ভীষণ বড় কিন্তু প্রশ্ন সামনে ইস্টবেঙ্গল পুরো টিমটা দাঁড়িয়ে রয়েছে। বাট হ্যাঁ, এটা তো মানতে হবে যে কন্টিনিউয়াসলি এই টিমটা খেলছে, 27 দিনের মধ্যে 7টা ম্যাচ খেলতে হয়েছে, ফ্যাটিক একটা বড় কারণ। টুর্নামেন্ট একটা জিতে আসার পর একটা মেন্টালিটি থেকে আবার একটা সিস্টেমের মধ্যে ঢুকে যাওয়া এবং সেখানে প্লেয়ারদের যে এনজয়মেন্টটা ছিল বা প্লেয়ারদের যে কিছু কনফিডেন্সের জায়গা ছিল সেখান থেকে একটা ধাক্কা লাগা। তো ওভারঅল আমি বলবো যে ফেব্রুয়ারি মাসটা ভীষণভাবে ইস্টবেঙ্গলের জন্য নেগেটিভ ওয়েতে গেল, যেটা জানুয়ারি মাসে পজিটিভভাবে ছিল, যেটা কোথাও সবার এক্সপেকটেশন ছিল যে ইস্টবেঙ্গল চলো ভালো কিছু করবে, বাট সেটার চান্স এই মুহূর্তে প্রায় আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে। মোহনবাগানের কাছে শেষ আশা রয়েছে যে যদি লিগ শিল্ড চলে আসে, যদি লিগ শিল্ড মোহনবাগান পেয়ে যায়, কিন্তু সেখানে মোহনবাগান যতটা ভালো খেলবে তার থেকেও বোধহয় ভালো খেলার জন্য অন্য কেউ রেডি রয়েছে। তো জানি না এই জিনিসটা আলটিমেট কোথায় গিয়ে শেষ হবে। তো এর বেশি আর কিছু বলার নেই ম্যাচটা নিয়ে। প্লেয়ারদের পারফরমেন্স ওভারঅল সেইভাবে খুব আহামরি ছিল না। ফার্স্ট হাফে প্রভুসুকান সিঙ্গিল বা সেকেন্ড হাফে প্রভুসুকান সিঙ্গিল বেশ কিছু ভালো ভালো সেভ করেছে, না হলে হয়তো অন্যরকম কিছু হতে পারতো। ডিফেন্সিভ জায়গাটা ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে একটা পুয়োর জায়গা। সবথেকে ভালো যে প্লেয়ারটাকে লেগেছে সেটা অবশ্যই পিভি বিষ্ণু, যেভাবে খেলেছে আজকে ম্যাচটা, হয়তো ওর দিন হতে পারতো, ওর ম্যাচ হতে পারতো, বাট আনলাকিলি সেটা হলো না ওর জন্য। বাট হ্যাঁ, মনে থাকবে ওর খেলাটা আজকে, মনে থাকবে ওর ওই গোলটা মনে থাকবে, ওর রেকর্ডটাও মনে থাকবে সবার। সো এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যদি কিছু মিস করে গিয়ে থাকি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।